কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। ভালো থাকার চেষ্টা করছেন এই জন্য আমি বলি সবসময়, কারণ একে তো ভালো থাকা না থাকাটা ভীষণ আপেক্ষিক ব্যাপার। আর বাংলাদেশের মানুষের জন্য এই ভালো থাকাটা শুধুমাত্র নিজের উপর নির্ভর করে না, যে আপনি কতটা ফাইন্যান্সিয়ালি বা ফিজিক্যালি মেন্টালি কতটা স্টেবল অবস্থায় আছেন, তার সাথে আরও একটা খুব বড় একটা ফ্যাক্টর ভূমিকা রাখে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। সেজন্যই বাংলাদেশের মানুষের জন্য ভালো থাকার চেষ্টা করাটাও একটা ভীষণ স্ট্রাগলার ব্যাপার। এই জন্যই বলি যে নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করছেন, কতটুকু পারছেন সেটা আমাকে একটু জানাবেন কমেন্ট করে, জানতে ইচ্ছা করে। কারণ 1 জুলাই থেকে আরেক জুলাই, 1 বছর তো হয়ে গেল আমাদের নতুন বাংলাদেশের স্বাধীনতা 2.0। কি পেলাম না পেলাম এগুলো হিসাব করতে গেলে অনেক বড় বড় কথা হয়তো চলে আসে। আমার শুধু ছোট দুটো প্রশ্ন, একেবারে বর্তমানে যেই কাণ্ড কীর্তি চলছে রাজনৈতিক মহলে, সেটার বাইরেও একটা দুটো প্রশ্ন আমার আসলে মনের মধ্যে আসে। এক হচ্ছে হাসিনা সরকারের আমলে অনেক অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এবং এমন কিছু হত্যাকাণ্ড হয়েছে যেগুলোর বিচার কখনো হাসিনা সরকারের আমলে হয়নি, এবং সেটা নিয়ে ভীষণ আলোচনা, মানুষের মধ্যে ক্ষোভ, এগুলো নিয়ে অনেক ধরনের রাজনীতি করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ডটা ছিল সেটা ছিল সাংবাদিক সাগর রুনি দম্পতির হত্যাকাণ্ড। এই 1 বছরে এই হত্যাকাণ্ডের যে বিচার কার্য, সেটার কি কোনো রকম অগ্রগতি হয়েছে? আমার খুব জানতে ইচ্ছা করে, আমি জানি না, কেউ জানলে আমাকে জানাবেন। কেউ কি খুঁজে দেখেছে প্রশাসনে যে আসলে কেন এই বিচার কার্যটা মানে বিচারটা করা যায়নি সেই সময়, কিংবা কারা এর পেছনে ছিল? এখন তো আর সেই বাধাটা নেই, তাহলে কেন হচ্ছে না? আরেকটা একদম ভিন্ন একটা প্রশ্ন মনে আসে, সেটা হচ্ছে এখন আমাদের সংস্কৃতি উপদেষ্টা হচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। এটা আমি কোনো মানে সার্কাস্টিক্যালি বলছি না, উনি আসলেই গুণী একজন চলচ্চিত্র নির্মাতা। তো উনি তার একটা সিনেমা স্যাটারডে, এটা হোলি আর্টিজানের ঘটনার উপর ভিত্তি করে ওই ছায়া অবলম্বনে তিনি একটা সিনেমা বানিয়েছিলেন, এবং উনি দাবি করেছিলেন যে এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হতে পারে, এই অজুহাতে তার সিনেমাটা সেন্সর বোর্ড ছাড় দেয়নি, এবং এই সিনেমাটা বাংলাদেশ দেখতে পারেনি। উনি এটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন, সভা করেছেন, তাকে সাপোর্ট করে সবাই, অনেক সাংস্কৃতিক কর্মীরা তাকে সাপোর্ট করে বিবৃতি দিয়েছেন, তার সেই প্রতিবাদ কর্মসূচিতে তাকে সাপোর্ট দিয়েছেন। আমার মনে হচ্ছে আমিও একটা বেশ লম্বা একটা লেখা লিখেছিলাম এই ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে, শিল্প সাহিত্যে যে কোনো ধরনের সেন্সর থাকা উচিত না, কি সব জানি হাবিজাবি সব লিখেছিলাম, আমার মনে নেই, বাট লিখেছিলাম, বেশ দীর্ঘ একটা রচনা লিখেছিলাম, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তো 1 বছর হয়ে গেল, উনি এখন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। ওনার সিনেমাটা কি বাংলাদেশের মানুষ দেখেছেন এই 1 বছরে? আমার মনে হয় নিজেও ভুলে গেছেন এই বিষয়টা, ব্যস্ত থাকেন তো, হতে পারে। এমন না যে প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজছি, আমি জানি এই প্রশ্নগুলোর উত্তর চেয়েও কোনো লাভ নেই, কারণ এই বয়সে এসে এতটুকু বুঝে গেছি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবর্তন বিষয়টা আসলে একটা ইলিউশন। বাংলাদেশ পরিবর্তনের মোটামুটি অযোগ্য একটা দেশ হয়ে গেছে। কারণ 1 বছর আগে এই সময়ে সরকারের নির্দেশে সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মীদের উপর যারা আন্দোলন করছিল রাস্তায়, তাদের ওপর পুলিশ এবং আর্মি এবং সরকারি রাজনৈতিক দলের যে স্টুডেন্টস উইং আছে, তারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে হত্যা করেছে সাধারণ শিক্ষার্থীদের কিংবা অন্য রাজনৈতিক দলের কর্মীদেরকে। তো 1 বছর পরে সেটার কি পরিবর্তন হয়েছে আমি জানি না, আপনারা সবাই দেখছেন কি হচ্ছে। কিংস পার্টি, এনসিপি, তারা আসলে সেই রাজনৈতিক ছত্রছায়ায় নিরাপত্তা, সরকারি নিরাপত্তার বিভিন্ন রকমের প্রোটোকল তারা ইউজ করে জনসংযোগ, জনসভা করছে। 1 বছর পরে আমরা তার চেয়ে কি কোনো ভিন্ন চিত্র পেয়েছি?
কোনো বিশাল কোনো পরিবর্তন, বরং সেই চর্বিত চর্বণ, সেই আরেক দলকে দোষী করা, নিজেদেরকে ভিকটিম হিসেবে মানুষের সামনে তুলে ধরা এবং সেই বিষয়গুলোকে অজুহাত হিসাবে দাঁড় করিয়ে পুলিশ প্রশাসন এবং আর্মিদেরকে দিয়ে ভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের উপর কিংবা সাধারণ মানুষকে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তাদের উপর অস্ত্র চালানো কিংবা তাদের উপর পুলিশ প্রশাসনের নির্যাতন চালানো। পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তন আসলে হয় না। বাংলাদেশে পরিবর্তন আশা করাটাই একটা অপরাধ। ভালো থাকার চেষ্টা করবেন।